আর 2 মাস পরেই পুজো। আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, প্রতিমা দেখব, আর তারপর সে সুন্দর প্রতিমা এবং সুন্দর প্যান্ডেলের জন্য বাহবা দিব ক্লাব কর্তৃপক্ষের বা আয়োজকদের। কিন্তু এই প্রতিমা নির্মাণের পেছনে যার হাত, যে শিল্পীর হাত, তার কথা আমরা কজন বলবো? হয়তো প্যান্ডেলের কোনো কোণার মধ্যেই মৃৎশিল্পীর নামটুকু লেখা থাকে, ব্যাস। তার কথা আমরা কজন জানি? তাই আসুন শিল্পীকে মর্যাদা দিই, তার সৃষ্টিকে মর্যাদা দিই। এক সুভাষ দেশ গড়তে চেয়েছিলেন, দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, আর আপনি এক সুভাষ মূর্তি গড়ার কাজ করছেন দীর্ঘদিন ধরে। দুটোই সৃজনাত্মক কাজ, একটা বৃহত্তর অর্থে আর একটা শিল্পকলার অর্থে। তো যে কোনো এই সৃজনাত্মক কাজ বা এই ক্রিয়েটিভিটির প্রতি আমার একটা আলাদা সম্মান, ভালোবাসা আছে। তো সুভাষবাবু, আপনি কি বলবেন? মানে এই যে মূর্তি গড়ার কাজ করছেন, কতদিন হলো? আমাদের এটা বংশগত ব্যবসা, তো আমরা ছোটোর থেকেই করি অবশ্য, কিন্তু এখন যা পরিস্থিতি, জেনারেশন বাই জেনারেশন আর এটা শিখতে চাচ্ছে না। কত বছর হলো আপনার এই? আমার এবার 40। মূর্তি গড়ার কাজে 40? 20 বছর থেকে আমার কাকার সাথে, আমার বাবা করতেন না, অবশ্য কাকা করতেন, ওই কাকার সাথেই কাজকাম করতাম। সেটা কোথায় বাবার? আপনার? আমরা পূর্ব বাংলায় ছিলাম, পরে তো এই দেশে আসার পর। কোন ডিস্ট্রিক্ট? আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে ছিলাম। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। সেখানে কি আপনাদের এই মূর্তি গড়ার মানে মৃৎশিল্পী ছিল? হ্যাঁ, আমাদের ওই জমিদার বাড়ি, আমাদের বংশবরক জমিদাররা জমি দিয়েছিল আমাদেরকে, বংশবরক কাজ করতো কয়েক পুরুষ, আমরা বলতেও পারবো না যে কত পুরুষদের আমাদের এই কাজটা করে, কিন্তু আমরা বংশগত পাল, আমাদের এটা ধরো জাত ব্যবসা। এখন তো এই ব্যবসাটা শিল্প লাইন। তাহলে এই শিখি মৃৎশিল্প আপনি শিখেছেন হচ্ছে বাংলাদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ, সেখানে কাজ করতাম। তারপরে ভারতে এলেন। হ্যাঁ, এসে আপনি এই কাজই আছেন না অন্য কোনো কাজে ছিলেন? অন্য কাজ করছি, কিন্তু দেখলাম যে না, আমাদের এই কাজই ভালো, এই কাজটাই খুব নেশাযুক্ত কাজ, তো আচ্ছা, এর মধ্যে একটা আনন্দ। আচ্ছা, নিজে কিছুটা আনন্দ পাওয়া যায়, সমাজেও কিছু আনন্দ দেওয়া যায়। হয়তো 50 জনের মধ্যে তো 10 জন আমাদেরকে ভালোবাসে। আর নেশাযুক্ত কাজ, নেশার মতো হয়ে গেছে। নেশার মতো হয়ে যায়। আমরা যখন একটা মূর্তি করি তখন ভাবি কত সুন্দর করা যায়, কিন্তু যেহেতু আমাদের অর্থ নাই, অর্থের জন্য যে সমাজকে দিব ভালো সেটাও পারি না, সমাজও আমাদের পিছনে যে আগানো, সে আগায় না, যে না তোমরা ভালো করে করো। আগের দিনে রাজা জমিদার বাড়ি যে কোনো শিল্প, কাঠের শিল্প, মাটির শিল্প, তারা বলতো তুমি দেখাও কত সুন্দর করতে পারো, তোমার ফ্যামিলির দায়িত্ব আমাদের নেব। এখন তো সেই জমিদারি প্রথা নাই, রাজপ্রথা নাই, এখন হলো গণতন্ত্র। এখন কিভাবে বাঁচবা সেটা তোমার লড়াই। ঠিক, সরকার যেমন আমরা তৈরি করি, যেমন আমাদের শিল্পটা হলো তুমি বাঁচো, কীভাবে বাঁচবা, সে তুমি ভালোভাবে বাঁচবা না খারাপভাবে বাঁচবা, সেটা তোমার ব্যাপার। তবে আপনার একটা কিন্তু বিশেষ পরিচয় আছে জলপাইগুড়িতে। সেটা জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে বিরাট দুর্গা মূর্তি, সেটা আপনি বানান, সুভাষ পাল মহাশয়, এটা আমরা জানি। এই রাজবাড়ির, জলপাইগুড়ির রাজবাড়ির যে দুর্গা মূর্তি, সুবিশাল মূর্তি, এটা কত বছর ধরে আপনি বানাচ্ছেন? আমি 30 বছর ধরে জড়িত এই দেশে আসার পরেই। আচ্ছা, আমার সাথে আমার উস্তাদ করতো জীবন পাল ছেড়ে দেওয়ার পরে আমি করি, এখন প্রায় 15 বছর হয়ে গেল। আচ্ছা, 515 বছরের এবার পূজা। হ্যাঁ, এবার আপনি বানাচ্ছেন তো? হ্যাঁ, এবারও আমি বানাচ্ছি। ওইখানকার মনসা বিসর্জন হওয়ার পরেই আবার দুর্গা, ওই জন্মাষ্টমীর দিন কাদো খেলা হয়, সেই কাদো খেলার মাটি লাগাইতে হয়, ওদের যে নিয়ম আছে, পরম যে নিয়মটা বংশগত, সেই নিয়মেই মূর্তিটা করতে হয়। সে প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে রাজবাড়িতে আমি গিয়ে দেখলাম যে মনসা মূর্তি গড়ার কাজ চলছে, সেটা আপনি করছেন? হ্যাঁ, আমি করছি। মনসা হয়ে গেছে, মনসা প্রায় কমপ্লিট, মনসা মূর্তি কমপ্লিট, মাটির কাজ কমপ্লিট, কালার করতে হবে 2-4 দিন পরে যায়। আচ্ছা, এরপরে আপনি বললেন জন্মাষ্টমীর দিন কাদো খেলা হবে, সে কাদো খেলার কাদা মাটি দিয়ে আপনি মূর্তি গড়ার কাজ শুরু করবেন, দেবী মূর্তি গড়ার কাজ শুরু করবেন, দুর্গা মূর্তি। ওদের ওই বংশপরম সিস্টেম, তো ওই সিস্টেমই চলতে হয়। আচ্ছা, আমি করি আর যেই করুক, আর ওরা বংশপরম পাল্টায় না। আচ্ছা, ওই যে আমাকে দিয়ে আবার আরেকজন ক্লাব না, তো ওই যে আমার ওই ক্লাব যাইতে হবে, ওই মূর্তি ওই কারখানায় যাইতে হবে, ওই ধরনের সিস্টেম। আচ্ছা, আমি যেতুরি পারবো করবো, যদি আমার ছেলে করে এটা করবে, ওরা সেই ধারাটাকে বজায় রাখে। হ্যাঁ। আচ্ছা, আর রাজবাড়ির যে দুর্গা মূর্তি, জলপাইগুড়ি রাজবাড়ি, তার একটা বিশেষ বৈশিষ্ট্য শুনেছিলাম যে তার কাপড়ের ব্যাপারটা, মানে মাকে যে কাপড় পরানো হয়, কয়টা কাপড় পরানো হয়? ওখানে 4টা কাপড় পরানো হয়। নিচে যেমন পেটিকোট মেয়েরা পরে, ওইটার জন্য নর্মাল কাপড় পরানো হয়। তারপরে বেনারসি পরায় কলকাতা থেকে আনে, কোনো সময় আসাম থেকে ওদের আত্মীয় আছে তারা দেয়। 4টা কাপড়, মানে প্রথমে কোন কাপড় পরানো হয়?
প্রথমে পরা যায় পেটিকোট পরানো যে নর্মাল কাপড়গুলো ওগুলো নিচে আচ্ছা। পরানো হয়, তারপরে বেনারসি উপরে একটা নিচে একটা উপরে একটা পরাইতে হয়, নাহলে তো এত বড় মূর্তি এত বড় মূর্তি কভার পুরোপুরি কভার করা যাবে না। হ্যাঁ, এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই 2টা করে মূর্তি ওরা কাপড় পরায়। দুটো করে কাপড় পরা, হ্যাঁ, কিন্তু আমরা তো গিয়ে বুঝি মানে একটা কাপড়ই পরা আছে। নর্মাল যে ধুতি পরাবে, তারপর বিয়েতে যে ধুতিগুলো পরে ওগুলো কার্তিক গণেশ পরায়, লক্ষ্মী সরস্বতী নর্মাল পরাবে, আবার পরাবে, ওরা 2টা কাপড় পরাবে। তো এই কাপড় পরানোর কাজটা কে করে? শুনেছি আপনার মেয়ে বর্ষা ও ওরা যারা বিউটি পার্লারে কাজ টাজ করে ওদের দিয়েই পড়ায়। আচ্ছা। আগে আমরা পড়াইতাম, কিন্তু এখন ওরা একটু আর্টিফিশিয়াল হয়ে গেছে, আর মূর্তিটা হাইলাইট হয়ে গেছে। জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় থেকে জলপাইগুড়ি মূর্তিটাকে দেখে, আচ্ছা, এই জন্য ওরা একটু আরো আর্টিফিশিয়াল করতে চায়। কিন্তু ড্রেসিং পত্র, গয়না গাটি, ড্রেসিং পত্র, সোনা দানা যা, সেটা আমার পড়াইতে হয়। আচ্ছা, দুর্গা মূর্তির গায়ে মানে দেবীর গায়ে যে সোনার গয়নাগুলো আছে সেটাও আপনাকে পড়াতে হয়? হ্যাঁ, আমার পড়াইতে হয়।